এটা এনসিপির সরকার কেন বলবেন? তারেক রহমান নিজেও তো বলেছে যে এই সরকার আমাদের সরকার, তাহলে এটা বিএনপি সরকার না কেন? এই আইন শৃঙ্খলা দিয়ে কি একটা সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব, এবং এর জন্য সরকারকে কি পরামর্শ দিবেন আপনারা? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এত খারাপ না যে আপনার নির্বাচন করা যাবে না। আমাদের দলের যে আকার, এই আকারে আমরা সকল আসনে প্রার্থী দেবার মতো সক্ষমতা নাই। বিভিন্ন দেশে এখন পর্যন্ত 17 অথবা 19টা দেশে আপনার এই মানবাধিকার অফিস যেটা হয়েছে, তাদের কোথাও কোথাও এটার অভিজ্ঞতা ভালো না। এই ধরনের অফিসের মাধ্যমে বিদেশি শক্তি, বিশেষ করে পরাশক্তিরা ব্যাকডোর দিয়ে ঢোকার পরে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করে এবং ওই দেশগুলোতে তখন আপনার ক্যাওয়াস লেগে যায়। অতএব বাংলাদেশকে এনশিওর করতে হবে যে এইরকম একটা অফিসের মাধ্যমে যেন বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আমার যে মূল্যবোধ আছে, এগুলো যেন ধ্বংস না হয়। প্রিয় দর্শক, সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নিয়মিত আয়োজন দ্য ফেস অফ পলিটিক্সে। আমাদের দ্য ফেস অফ পলিটিক্সের আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। ধন্যবাদ। 5ই আগস্ট পরবর্তী সময় কেন অনুভব করছেন এবং কতটুকু আশা পূরণ হলো নতুন বাংলাদেশের? একটা বিষয় হলো যে 5ই আগস্ট যেটা করেছে, যে আপনার একটা সাগর পরিমাণ না পাওয়াটাকে সাডেনলি একটা প্রত্যাশায় পরিণত করেছে। তো সেই জায়গাতে আসলে যেটা প্রত্যাশা ছিল সেটা তুলনায় কতটুকু পেলাম না পেলাম সেটা নিয়ে যথেষ্ট তর্কের জায়গা আছে, সুযোগ আলাপের জায়গা আছে। এবং আকাঙ্ক্ষাটা এমন যে আপনার কখনোই শতভাগ পূরণীয় একটা বাস্তবতা না। মানুষের আকাঙ্ক্ষাটা হচ্ছে ক্ষুধার মতো আর কি, কমতে কমতে আবার বেড়ে যায় আর কি। আমরা যেটা এইভাবে দেখি যে ওয়ার্স্ট কেস সিনারিও কি হইতে পারতো 5 তারিখের পরে। 2টা বড় ঘটনা ঘটতে পারত। একটা হচ্ছে গৃহযুদ্ধ। পৃথিবীর বিভিন্ন জায়গাতে গণ অভ্যুত্থানের পরে যেই বাস্তবতাগুলো বিরাজ করে, আপনি যদি মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা দেখেন, দক্ষিণ আমেরিকা অথবা আফ্রিকার, দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন জায়গাতে দেখবেন যে একটা গৃহযুদ্ধ ফলো করে এটাকে। সো সেই জায়গাতে এবং খুব পাওয়ারফুল ফোর্সেস দেখেন আপনি, আওয়ামী লীগের মতো একটা বড় সন্ত্রাসী সংগঠন, তার যে সাপোর্টিং রাষ্ট্রীয় ফোর্স, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তারপরে সশস্ত্র বাহিনীতে তার যে ফলোয়ার আছে, এই পুরোটা মিলে কিন্তু রাষ্ট্রকে চ্যালেঞ্জ করবার মতো একটা শক্তি তার ছিল। এবং এই ধরনের একটা আশঙ্কার কথা দেখবেন আওয়ামী লীগের নেতারা প্রায় বলতো যে ক্ষমতায় না থাকলে কিন্তু 1 লাখ, 2 লাখ, 5 লাখ লোকের মারা যেতে হবে, এরকম একটা আশঙ্কার কথা তাদের মুখ থেকে আসতো। তো সেই বাস্তবতায় গণ অভ্যুত্থানের পুরো পক্ষের শক্তি বনাম রাষ্ট্রীয় শক্তির একাংশ এবং আওয়ামী লীগ মিলে যদি যুদ্ধটা চলমান রাখতো, তাহলে এটা একটা প্রপার গৃহযুদ্ধে যাইতো। এর পাশে আমাদের আছে হলো ভারত। এই ধরনের একটা অস্থিরতার ভিতরে আপনার কেরোসিন দেওয়া, তেল দিয়ে এটাকে জ্বালানো, এটার পুরো মানসিক এবং প্রস্তুতি তাদের কাছে ছিল। এবং তারা দেখেছি আমরা ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে যে অস্ত্রগুলো আপনার এর আগে থেকে এসছে। সুব্রত বাইন গ্রেফতার হইল, আপনারা দেখেছেন ডিবির কার্যালয়ে সে যে স্বীকারোক্তি দিয়েছে, ভারত তাকে ট্রেন করেছে, অস্ত্র দিয়েছে, অস্থিরতার জন্য পাঠানো হয়েছে। তো সেই বিবেচনায় গৃহযুদ্ধ হয় নাই। প্রফেসর ইউনূসকে যদি আমরা সবাই মিলে, ইনফ্যাক্ট রাজনৈতিক দলগুলো যারা আছে, ছাত্ররা যারা আছে, সবাই মিলে একটা কমন সেন্স, একটা কাণ্ডজ্ঞান সম্পর্ক কাজ করবার সিদ্ধান্তে এসছে সবাই, যে আমরা এই সিচুয়েশনটা হইতে দেব না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের প্রাপ্তির জায়গা হইল দেশটা গৃহযুদ্ধে বিলীন হয়ে যেতে পারতো, সেটা হয় নাই। দ্বিতীয় যেটা ঘটতে পারতো সেটা হচ্ছে দুর্ভিক্ষ। আপনারা শ্বেতপত্র কমিটির যে রিপোর্ট দেখেছেন, সেখানে বছরে 16 থেকে 20 বিলিয়ন ডলার করে লুটপাট হয়েছে। এবং এটা আমি মনে করি যে খুব সামান্য। তারা শুধুমাত্র দুর্নীতি অথবা বিভিন্ন ডিপার্টমেন্টের পত্রিকায় প্রকাশিত যে প্রতিবেদন, সেগুলো নিয়ে মূলত তারা এই রিপোর্টটা তৈরি করেছে। যদি আসলে আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টের, মন্ত্রণালয়ের ভিতরে ঢোকেন এবং এই কাগজপত্রগুলো অডিট করতে পারতেন, তাহলে আপনি বুঝতেন যে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে। এই রকম শত শত বিলিয়ন ডলার
একটা গরিব রাষ্ট্র থেকে চুরি হবার পরেও এই দেশে দুর্ভিক্ষ হয়নি। মানুষ এখনও কষ্ট আছে, কষ্ট চলমান প্রসেস, সবসময় কষ্ট আছে, কিন্তু দুর্ভিক্ষ হয়নি। তো সেই দুইটা বাস্তবতায় আমরা বোধ করছি যে যেই বিমানটা প্রচণ্ড ঝড়ের ভিতরে পড়েছে তার আসলে ভেঙে চুরে খান হয়ে যাবার কথা ছিল, সেটাকে রাজনৈতিক দলগুলো, অংশীজনরা, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সেফ ল্যান্ডিং করেছে, নিরাপদে এটা ল্যান্ড করেছে। তো এই ল্যান্ডিংটা কি ইটসেলফ একটা সমাধান? না, সমাধান না। আমাদের বুঝতে হবে যে রাষ্ট্রটা কিন্তু ভেঙে গেছে। আওয়ামী লীগ যেখানে রাষ্ট্রকে রেখে গেছে, এই রাষ্ট্রের প্রত্যেকটা সংস্থা, প্রতিষ্ঠান একদম চুরমার হয়ে গেছে, ন্যূনতম পেশাদারিত্ব কোথাও নাই। তো সেই জায়গাতে এখন তুলে আমরা আসলে কি এক্সপেক্ট করি? আমরা এক্সপেক্ট করি যে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে একটা সিস্টেম ডেভেলপ করবে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো আবার বিনির্মিত হবে, প্রতিষ্ঠানগুলো সংস্কার করে পাবলিক সার্ভিস অথবা সেবা দেওয়ার যে জায়গাগুলো আছে সেগুলো পুনর্গঠিত হবে। আমাদের অর্থনৈতিক যে ঝামেলাগুলো আছে, অর্থনীতি যে ভেঙে পড়েছে, কলাপস করেছে, সেই জায়গাতে অর্থনীতি পুনর্গঠনের একটা বাস্তবতা আছে, সেটা আমরা আকাঙ্ক্ষা করি। রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বিভাজন দেখা যাচ্ছে, সেই বিভাজনকে মিটায়ে কিভাবে আবার ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার, বিচার প্রক্রিয়া, জুলাই সনদ এগুলোকে এগিয়ে নেওয়া যাওয়া যায়, সেগুলো আমরা প্রত্যাশা করছি। তাই আকাঙ্ক্ষার অনেকাংশে পূরণ হয়েছে, কিন্তু এটা একটা চলমান, মানে এটা আপনি 10 মাসে পূরণ হওয়ার মতো কোনো বিষয় না। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে যে জুলাই আগস্টের বিপ্লবটা ঘটলো, তার পরবর্তী সময় আবার সেই কোটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার হতে দেখছি এবং হচ্ছে। তো এটাকে কিভাবে দেখেন আপনারা? কোটা ইটসেলফ কোনো খারাপ জিনিস না। পৃথিবীর বিভিন্ন দেশে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসবার জন্য, মূলধারাতে, মূল স্রোতে নিয়ে আসবার জন্য রাষ্ট্র কোটাটাকে ব্যবহার করে। আপনি যদি দেখেন যে 60-এর দশকে, 70-এর দশকে আমেরিকাতে সিভিল রাইটস মুভমেন্ট হয়েছে, নাগরিক অধিকারের আন্দোলন। সেখানে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আইন করে কালো মানুষদেরকে, কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে শিক্ষিত করে তাদেরকে মূলধারায় আনবার জন্য রাষ্ট্র আইন করেছে। অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশন বলে, যে ইতিবাচক বৈষম্য, মানে দেখতে আপাতত বৈষম্য মনে হচ্ছে, কাউকে আপনি একটু বেশি সুবিধা দিচ্ছেন, কিন্তু এটার মধ্য দিয়ে মোটা দাগে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন হয়। এই জন্য কোটাটা ইটসেলফ খারাপ জিনিস না। আমরাও কিন্তু কখনো বলিনি যে কোটা বিরোধী আন্দোলনের সময়, অথবা ছাত্ররাও এটা দাবি করে নাই যে কোটা মানে বিলুপ্ত করে দিতে হবে, এটা বলা হয়নি। কোটাকে সংস্কারের দাবি করা হয়েছে। মুক্তিযুদ্ধ ব্যবসার নামে যে কোটাটাকে অ্যাবিউজ করা হয়েছে, ছাত্রলীগ পুনর্বাসন, আওয়ামী লীগের পরিবারের সন্ততিদেরকে পুনর্বাসন, সেই পুনর্বাসনের জায়গা থেকে আপনি মেধার ভিত্তিতে একটা জায়গাতে আনবেন। যেমন ধরুন প্রতিবন্ধী জনগোষ্ঠী, আমার পাহাড়ি জনগোষ্ঠী, আমাদের ধরবেন উর্দুভাষী জনগোষ্ঠী আছে, সাঁওতাল আছে, হরিজন আছে, মেথর পল্লীর জনগোষ্ঠী আছে। এই যে বিশাল জনগোষ্ঠী এই সমাজে পিছিয়ে পড়ে আছে, তাদেরকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে আসবেন? তো সেই জায়গাগুলোতে একটা ন্যূনতম কোটা থাকা উচিত, কিন্তু সেই কোটাটা যেন মেধাকে সারপাস না করে, এইটা হচ্ছে আমাদের তখনকার দাবি ছিল। এখন যেটা আছে যে আপনার এই জুলাই যোদ্ধাদেরকে কোঠা দেওয়া এখানে সেখানে, এগুলো নিয়ে কিন্তু জুলাই আন্দোলন যারা করেছেন তাদের মধ্যেও কিন্তু দ্বিমত আছে। আজকে আমরা সকালবেলা যেটা দেখলাম, ঐকমত্য কমিশনের সামনে জুলাই যোদ্ধা সংসদ নামে একটা সংগঠন ব্যানারে যারা দাবি করছে তারা আহত এবং শহীদ পরিবারকে প্রতিনিধিত্ব করেন। তারা দাবি করেছেন যে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে 5% কোটা দেওয়া হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে, আমরা এটা দরকার নাই, আমরা এই দাবি করছি এটা তুলে দেওয়ার জন্য, কারণ এটা অসম্মানজনক। যারা দেশের জন্য লড়াই করেছেন তারা রাষ্ট্র থেকে কেন কোটা নেবেন? তো এই দাবিটা কিন্তু তাদের মধ্য থেকে উঠতেছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে রাষ্ট্র পুরো মোটা দাগে কোটা বাতিল করতে পারবে না অথবা করা উচিত না। কাদেরকে দেবে না সেই বিষয়টা নিয়ে আলাপ হওয়া দরকার। বাট আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধ ব্যবসা, মুক্তিযোদ্ধাকে বিক্রি করে খাওয়ার যে ব্যবসা, এইটা যেন 24কে নিয়ে এই ব্যবসাটা আবার না হয়, এইটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ নিয়ে আমার বাংলাদেশ পার্টি কি চিন্তা ভাবনা, এবং অনেকে বলে এবি পার্টি জামাতের বি টিম, এর মূল কারণটা কি? আসলে কেন বলা হয় যে বি টিম? এটা তো হচ্ছে যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কেন বি টিম বলা হচ্ছে। কারণ আমি বলছি যে আপনি একজন নারী ধরেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি একজন পুরুষ মানুষ। তাহলে এখন যদি আমি বলি যে আপনি একজন নারী, তাহলে আমাকে ব্যাখ্যা দিতে হবে যে আসলে মানে কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি তাকে বলছি। জামাত অথবা যে কোনো ইসলামী সংগঠনের রাজনীতির যে বেসিস, তার কোন কোন জায়গার সাথে এবি পার্টির মিলের জায়গা আছে, এটা তো আইডেন্টিফাই করে দিতে হবে। জামাত অথবা যে কোনো ইসলামী দল চায় বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হবে। এবি পার্টি কি বলেছে? আমরা বলেছি এটা কল্যাণ রাষ্ট্র হবে। জামাত অথবা অন্যান্য ইসলামী দলগুলো বলছে যে তারা শরিয়া মোতাবেক কোরআন হাদিসের আইন দিয়ে দেশটা পরিচালনা করবে। আমরা এই দাবিটা কখনো করি নাই, বরং হচ্ছে যে আমরা বলেছি যে মুক্তিযুদ্ধ এবং ধর্ম
এটা মূল্যবোধের জায়গা থেকে আমরা লালন করি, কিন্তু এটাকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। রাষ্ট্র রাজনীতি হচ্ছে এমন একটা জায়গা যেটা সকল ধর্মের একটা জায়গা হইতে হবে। সকল বর্ণ, সকল শ্রেণী, সকল পেশার, সকল জেন্ডারের মানুষজন যেন এটাকে নিজেকে মিরর মনে করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই দাবিটা যারা করছেন তারা কেন করছেন? তারা করছেন কারণ হচ্ছে এই পার্টির উদ্যোক্তাদের ভিতরে কেউ কেউ আছেন যারা একসময় জামাত শিবিরের রাজনীতি করতেন। এখন জামাত শিবিরের রাজনীতি করতেন না সেরকম লোকের সংখ্যা তো বেশি। ধরেন 60% লোক যারা এবি পার্টি করেন তারা কখনো রাজনীতি করেন নাই। তাহলে এখন এই দলটাকে আপনি কি নামে পরিচিত করাবেন? অরাজনৈতিক দলের তৈরি করা রাজনৈতিক সংগঠন, এটা কেন বলছেন না? তাহলে কি আমার 10,000 লোকের ভিতরে 20 জন লোক একসময় জামাত শিবির করতেন, সেই জন্য কি আপনি এটাকে জামাত শিবির বলবেন? না আপনি বলবেন যে এটা আসলে সকল মানুষের দল। এখানে একসময় বিএনপি রাজনীতি করতো, তারপরে হচ্ছে জাতীয় পার্টির রাজনীতি করতো, কমিউনিস্ট পার্টির রাজনীতি করতো, সেরকম মানুষ এখানে আছে। আমাদের পুরো নারীরা যারা কাজ করতেছে, শত শত নারীরা, তারা কোনোদিন রাজনীতি করে নাই। বিশাল সংখ্যক পেশাজীবীরা আসে যারা কোনোদিন রাজনীতি করে নাই। আমাদের ছাত্রটা কোনোদিন অন্য দল করে নাই, সবাই এই রাজনীতিটাই করছে। অতএব সেই জায়গাতে যারা বলছে যে আমরা জামাতের বি টিম, তাহলে জামাতের লোকজন এখন জয়েন করতেছে না কেন? তো লাখে লাখে জয়েন করার কথা ছিল। জামাত শিবিরের লোকরা লাখে লাখে জয়েন করবার কথা ছিল না? ধরেন 10 মাস আগে তো জামাত শিবির কাইন্ড অফ নিষিদ্ধ সংগঠন ছিল। তাহলে আমরা তো আরও 4 বছর ধরে সংগঠন করছি, দল করছি, লাখ লাখ মানুষ জামাত শিবিরের এসে জয়েন করলো না কেন? তাহলে আমাকে বি টিম বলতে হইলে তো একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে যে আপনাকে দেখতে, আমরা বলি না যমজ ভাই, মানে ওই দলের বি টিম মানে কি একটা যমজ ভাই ক্যারেক্টার তুলে ধরতে হবে তো, যে তাকে দেখতে প্রায় আপনার মতো। তাহলে কোন জায়গাতে দেখতে আসলে তাকে আমার মতো লাগে, এই জায়গাটা যারা আমাকে এই ট্যাগটা দিচ্ছেন তাদেরকে বলতে হবে, এবং যারা বলছেন তাদেরকে ব্যাখ্যা করতে হবে যে আপনি কেন বলছেন। এই জন্য ক্যারেক্টারিস্টিক্স চরিত্রগতভাবে এটার সাথে কোনো দলের কোনো ন্যূনতম কোনো মিলের জায়গা খুঁজে পাবেন না। আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছে এবি পার্টি? 300 আসনে প্রার্থী দিয়ে কি এককভাবে নির্বাচনে যাবেন নাকি জোট গঠন করবেন? আর জোট গঠন যদি করে থাকেন সেক্ষেত্রে আপনারা জামাত, বিএনপি নাকি নতুন দল এনসিপি, না অন্য কারোর সাথে জোট গঠন করবেন? দেখেন, এখন পর্যন্ত আমাদের দলের যে আকার, এই আকারে আমরা সকল আসনে প্রার্থী দেবার মতো সক্ষমতা নাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা একটা উপকমিটি করেছি, ওখানে যেটা সারা দেশে জানিয়ে দেওয়া হয়েছে যারা যারা নির্বাচন করতে চান তারা আবেদন করেন। এখন পর্যন্ত আমরা 88টা আসনে আবেদন পেয়েছি যারা জাতীয় নির্বাচন করতে চায়। তাদের ভিতরে যে সবাই যোগ্য অথবা যাচাই বাছাই সাপেক্ষে বোর্ডের কাছ থেকে তারা ফাইনালি দলের নমিনেশন পাবেন সেটাও আমি মনে করছি না। তো এখন পর্যন্ত প্রস্তুতিটা আমাদের নিজেদের মতো করে নিজেদের গতিতে চলছে, এবং সেখানে ধরেন 15-20 জন প্রার্থী আছেন যারা খুব অ্যাক্টিভলি এলাকাতে গণসংযোগ, প্রচার, নেটওয়ার্কিং করা সেটা করে যাচ্ছেন। তো এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যক্তিগত একক উদ্যোগে আমাদের যে আয়োজন এবং প্রস্তুতি সেটা চলছে। জোটের রাজনীতিটা হচ্ছে যে আপনার ইলেকশন ঘনিয়ে আসলে পরে নভেম্বর ডিসেম্বরের দিকে আরেকটু ম্যাচিওর হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে অথবা এপ্রিলে হচ্ছে, যখনই হচ্ছে। তো এখন পর্যন্ত আমাদের সবার সাথে বিএনপি থেকে শুরু করে আপনার নতুন দল এনসিপি এবং সকল রাজনৈতিক দল ডানে বামে সবার সাথে ভালো যোগাযোগ আছে, পরিচয় আছে। এই পরিচয়ের বাস্তবতায় দিন শেষে আমরা আসলে কাদের সাথে নির্বাচন করছি, করব, জোটে করব, এরপরে হচ্ছে অথবা করব না, এককভাবে করব, কোন ফর্মে হবে, এই আলোচনাটা এখনো পরিপক্ক হয়নি। উত্তর দেওয়ার মতো সাফিসিয়েন্ট ইনফরমেশন আসলে আমাদের কাছে নাই। অনেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে এবং ধারণা করা হচ্ছে এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা চেষ্টা চলছে। এ বিষয়ে এবি পার্টির অবস্থানটা কি? আমাদের অবস্থান খুব পরিষ্কার। গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে রাজনীতি নির্বাচন করতে পৃথিবীতে দেওয়া হয়নি। সেজন্য এখন এটা কি প্রসেসে ডিল করবেন সেই বিষয়ে আমরা বলেছি একটা গণতদন্ত কমিশন করবার জন্য, যে আওয়ামী লীগ প্রশ্ন, জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে আমাদের সিদ্ধান্তটা কি হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এবং নির্বাচন কমিশন তাদের মার্কা পর্যন্ত সাসপেন্ড করে দিয়েছে। ঠিক একই সিদ্ধান্ত জাতীয় পার্টি এবং 14 দলের সবার ব্যাপারে হওয়া উচিত। তাদের নিবন্ধন বাতিল হওয়া উচিত, বিচার হওয়া দরকার, বিচারের পরে ফাইনাল ডিসিশন হবে। ন্যূনতম আমরা যেটা বোধ করছি, যেহেতু আওয়ামী লীগ আমাদেরকে 3টা নির্বাচন থেকে জাতিকে বঞ্চিত করেছে, 2014, 18 এবং 24, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকেও ন্যূনতম 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বাট বিচার যদি বলে বিচারের বিভাগের মাধ্যমে অথবা যেখানে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, তারা যদি আওয়ামী লীগকে পার্মানেন্টলি রিজলভ করে দেয় রেজলিউশন করে বিচারের মাধ্যমে, সেটা তো আর একটা বিষয়, জাতিকে বিবেচনা করতে হবে। বাট আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন করবার ন্যূনতম কোনো নৈতিক অধিকার নাই।
একটু বর্তমান সরকারের বিষয়ে আসি। অন্তর্বর্তী সরকার, অনেকে বলছে এই সরকার এনসিপির সরকার, আবার কেউ কেউ মনে করছে এই সরকারটি জামাতের সরকার, আবার দেখা যাচ্ছে যে ছাত্রদের হাত ধরেই এই সরকার গঠিত হয়েছে। তো এই সব বিষয়ে বিবেচনায় এই দল কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে বা আছে বলে মনে করছেন? একটা সরকারের শতভাগ নিরপেক্ষ থাকার প্রয়োজন নাই, এটা একটা মানে মানে এই প্রত্যাশাটা যৌক্তিক না। একটা সরকারের যেটা দরকার সেটা হচ্ছে নাগরিকদের অধিকার সাপেক্ষে তার যা যা করণীয় সেটা সে করছে কিনা। এই জন্য হচ্ছে যে এটা এনসিপির সরকার কেন বলবেন, তারেক রহমান নিজেও তো বলেছে যে এই সরকার আমাদের সরকার, তাহলে এটা বিএনপি সরকার না কেন? বিএনপিকে বলেছে যে এই সরকার আমাদের না। ঐকমত্য কমিশনে সব দলই তো যাচ্ছে, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল এমন কোনো দল তো এই কমিশনের মিটিং থেকে বাদ যাচ্ছে না। তাহলে এই কমিশন তো একটা উদাহরণ আমাদের কাছে যে এই সরকারটা আসলে সকলের সরকার। এখন সকলের সরকার হওয়ার মানে এটা না যে এই সরকারের সব কিছুর সাথে আমরা একমত, আমাদের কোনো দ্বিমত নাই, অথবা পার্টিকুলারলি ওই বিষয়ের সাথে বিএনপির একমত, অথবা ওই বিষয়ের সাথে এনসিপির দ্বিমত, এইটা থাকবে না, ব্যাপারটা তা না। আবার এনসিপির সব দাবি কি পূরণ হচ্ছে? এনসিপি তো বহু কিছু দাবি করতেছে। এনসিপি সরকার হলে গোপালগঞ্জে এরকম পিটাইলো কেন এনসিপিরে? গতকালকে কক্সবাজারে ধাওয়া দিছে, মঞ্চ ভাঙা দিচ্ছে। তাহলে এনসিপির সরকার বললেও তো বাস্তবতা তা না। ডিসিএসপি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তারপরে নির্বাচন কমিশনে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এনসিপি থেকে শুরু করে আমরা সবাই বলেছি এখানে বিএনপির ডমিনেন্স আছে। অ্যাটর্নি জেনারেল হয়েছে কোন দলের মানুষ? বিএনপি থেকে হয়েছে। সরকার গঠিত না হওয়ার আগেই আপনার অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টেড হয়ে গেছে। অতএব সেই জায়গাতে মানে সরকারকে ট্যাগ না দিয়ে যেটা দরকার, আমরা বোধ করছি একটা দায়িত্বশীল রাজনীতি করা দরকার। যে এই রাজনীতিটা মানে হচ্ছে সরকার যেটা জনগণের পক্ষে ভালো কাজ করবে আমরা সেটাকে সমর্থন করব, যেখানে করবে না সেটা সমালোচনা করব। এই সমর্থন এবং সমালোচনার ভিত্তির মাধ্যমে হচ্ছে এইটাকে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে সরকার মনে করি। সরকারের সমালোচনা থেকে একটি কথা আসলো, বর্তমান আলোচনা চলছে যে বিষয়টি নিয়ে, জাতিসংঘের যে মানবাধিকার কমিশনকে অফিস করার অনুমোদন দিয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা, রাজনৈতিক দল এবং এবি পার্টি কিভাবে দেখছে এই বিষয়টি? আমরা এটাকে সতর্কতার সাথে স্বাগত জানাচ্ছি। আমরা বোধ করছি সরকার যে টেম্পোরারি দিয়েছে 3 বছরের সম্ভবত এমওইউ করেছে, এবং তাদের পারপাস যেটা স্টেটমেন্টে পড়লাম সেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন যেগুলো হয়ে গেছে সেগুলো কিভাবে রোধ করা যায়। গত 16 বছরের গুম খুন, আয়নাঘর, তারপরে হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ক্রসফায়ারের ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেগুলোর প্রেক্ষিত থেকে কি কি করবার সুযোগ আছে, একসাথে সরকারের সাথে কাজ করা, এটা তারা দেখবে। এটা ভালো কাজ, আমরা এটাকে সাপোর্ট করি। এই অফিসের মাধ্যমে তারা চাচ্ছে যে ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয়, এই বিচারের মাধ্যমে যেন ন্যায্য বিচার হয়। আমরা শেখ হাসিনার বিচার চাই, কিন্তু শেখ হাসিনার প্রতি কোনো জুলুম করা হোক সেটা কিন্তু আবার চাই না। আমরা ন্যায্য বিচার চাই। আমরা বারবার বলেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবার প্রতি ন্যায্য ইনসাফ করতে হবে। আমার শত্রুর প্রতি আমি কি পরিমাণ ইনসাফ করতেছি এটাই হচ্ছে আমার মৌলিকত্ব, এটাই হচ্ছে আমার মানবিক রাজনীতির জায়গাটা আর কি। তো সেইখানে আমরা বোধ করছি যে এই ধরনের বিষয় দেখভাল করবার জন্য এরকম একটা অফিস রোল প্লে করবে। তৃতীয়ত হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা। যারা যারা আমাদের উপরে গত 16 বছর জুলুম করেছে, পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এই সকল বাহিনীকে রিফর্ম করা, সংস্কার করা এবং তাদেরকে মানবাধিকারের ব্যাপারে মানে একটা ডেডলাইন ঠিক করে দেওয়া যে এইটার কমপ্লায়েন্ট আপনারা হবেন, আপনারা এগুলো মেনে চলবেন। সেই ব্যাপারে তারা যদি আমাদেরকে সাহায্য করতে চায় আমরা এই সাহায্য নিতে প্রস্তুত আছি। আবার এইটার ভিতরে যেটা দেখলাম যে বিভিন্ন দেশে এখন পর্যন্ত 17 অথবা 19টা দেশে আপনার এই মানবাধিকার অফিস যেটা হয়েছে তাদের কোথাও কোথাও এটার অভিজ্ঞতা ভালো না। এই ধরনের অফিসের মাধ্যমে বিদেশি শক্তি, বিশেষ করে পরাশক্তিরা ব্যাকডোর দিয়ে ঢোকার পরে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করে এবং ওই দেশগুলোতে তখন আপনার ক্যাওয়াস লেগে যায়। অতএব বাংলাদেশকে এনশিওর করতে হবে যে এইরকম একটা অফিসের মাধ্যমে যেন বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আমার যে মূল্যবোধ আছে এগুলো যেন ধ্বংস না হয়, নষ্ট না হয়। এবং একই এমওইউতে দেখলাম সরকার বলে দিয়েছে আমাদের রাষ্ট্রের ইন্টারনাল কোনো বিষয়ে এই অফিস ইন্টারফেয়ার করতে পারবে না। আমার ধর্মীয় মূল্যবোধ, আমার সাংস্কৃতিক বিষয়, নারীর অধিকারের নামে যাচ্ছে তাই জিনিস চাপিয়ে দেওয়া, সমকামিতার মতো একটা মানে অগ্রহণযোগ্য অসামাজিক বাস্তবতাকে চাপিয়ে দেওয়ার যে বিষয়গুলো আছে, আমাদের পাহাড়ি জনগোষ্ঠীকে আদিবাসী নাম দিয়ে উস্কানি দেওয়া এবং বিভিন্নভাবে তাদেরকে মানে প্রলোভনে ফেলানোর চেষ্টা করা, এগুলোতে তারা যেন ইনভলভ না হয়। তাই এই ধরনের
উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সতর্কতার সাথে আমরা এটাও বোধ করছি যে সরকার একটা ক্লোজও ওখানে রেখেছে, যদি তারা কোনোভাবে আমাদের রাষ্ট্রের ইন্টারনাল ম্যাটারে, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, সরকার চাইলে এই চুক্তি থেকে উঠে আসতে পারবে, বের হয়ে আসতে পারবে। তো এটা হচ্ছে আমাদের পজিশন আর কি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন এবং এর উন্নয়নে কি করতে পারে সরকার? আইন শৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কারণে যেটা হয়েছে, চাঁদাবাজি নির্ভর যে একটা অর্থনীতি ছিল আওয়ামী লীগের, 30-40 লক্ষ লোক বেকার হয়ে গেছে। এই 30-40 লক্ষ মানুষ সবাই তো আর ভারতে পালায় যেতে পারে নাই, সবার তো আর বিদেশি পাসপোর্ট নাই। তাহলে এই মানুষগুলো কি করবে? ওরা চুরি ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, কিশোর গ্যাং করতেছে, এরপরে ডাকাতি করতেছে, সংঘবদ্ধভাবে বাড়িতে বাড়িতে অ্যাটাক করতেছে, এগুলো করতেছে। এই কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এত বেশি আওয়ামীকরণ করা হয়েছিল গত 16 বছর। এই কারণে যেটা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা আর একটা মুশকিলের জায়গা হয়ে গেছে। আপনি দেখেন আমাদের পুলিশের মধ্যে 2 লক্ষের উপরে কনস্টেবল থেকে শুরু করে একদম আইজি পর্যন্ত আছে, 2,16,000 কর্মকর্তা, তারপরে পুলিশ সদস্য আছেন। তার ভিতরে আমরা দেখলাম যে আপনার প্রায় 80-90 হাজার হচ্ছে আওয়ামী লীগের আমলে অ্যাপয়েন্টেড। অতএব এই বিশাল 50% 60% জনগোষ্ঠী যারা গত 16 বছর আওয়ামী লীগ গোপালগঞ্জ দেখে, কিশোরগঞ্জ দেখে, তার এলাকা দেখে, ছাত্রলীগ দেখে দেখে মনোনয়ন দিয়েছে, নিয়োগ দিয়েছে, তাদেরকে দিয়ে আপনি একটা ভালো রাষ্ট্র কিভাবে তৈরি করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন? অতএব এই বাস্তবতাটা, এই সংকটটা কিন্তু আছে। আবার সাডেনলি আপনি দেশের পুলিশের 60% লোককে তো ডিসমিস করতে পারছেন না, বাড়ি পাঠিয়ে দিতে পারছেন না। তো এই জন্য সরকারের আন্তরিকতার ঘাটতি আছে, এটা আমি বোধ করি না। আইনশৃঙ্খলার ঘাটতি যেটা দেখতে পাচ্ছি, এটার পুরোটার দায় হচ্ছে আওয়ামী লীগের। অন্তর্বর্তীকালীন সরকার খুব গুড ফেইথে কাজ করছে, বাট পেরে উঠছে না। এর ভিতরে আবার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা আছেন একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তো এর প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখেই আমাদেরকে দেখতে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতাটা আসলে কতটুকু। এই আইন শৃঙ্খলা দিয়ে কি একটা সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব, এবং এর জন্য সরকারকে কি পরামর্শ দিবেন আপনারা? আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এত খারাপ না যে আপনার নির্বাচন করা যাবে না। যৌথ বাহিনী যদিও মাঠে আছে, বাট এটার ফোর্স কিন্তু কম, 30,000-এর মতো। আপনার নির্বাচনে তো পুরো 2 লাখের প্লাস আমাদের যে আর্ম ফোর্সেস সবাই ডিপ্লয়েড হবে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে, পুলিশের উপরে সরকার যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার কথা, সেটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। আপনার মনে থাকার কথা, আগস্টে কিন্তু সপ্তাহের পর সপ্তাহ আমাদের পুলিশ স্টেশনগুলোতে কোনো লোক ছিল না। অলমোস্ট প্রত্যেকটা পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে তারা বাড়াবাড়ি করেছে। হাজার হাজার লাখ, ইনফ্যাক্ট লাখের উপরে পুলিশ সদস্য কাজেই আসে নাই। তাদেরকে পুরো কয়েক সপ্তাহ, মাস পেরোইতে হয়েছে তারা কাজে যোগ দেবে কি দেবে না। কারণ আওয়ামী লীগের সময় যে বাড়াবাড়ির বাস্তবতাগুলো ঘটেছে, সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ফোর্সের ভিতরে বাস্তবতা অনেক ডেভেলপ করেছে, এবং যেই গতিতে যাচ্ছে আগামী 6-8 মাসে এটা আরও উন্নতি করবে। এর ভিতরে হচ্ছে চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে, বিবেচনা করতে হবে কোথায় কোথায় ঘাটতি আছে। ইতিমধ্যে আপনি দেখেছেন প্রধান উপদেষ্টা আপনার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বসে কথা বলেছেন, বোঝার চেষ্টা করেছেন। তাদের প্রেস টিম থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, যে বলা হয়েছে ডিসেম্বর নাগাদ সকল প্রস্তুতি, নিরাপত্তার ঘাটতি কোথায় কি আছে না আছে সেগুলো বিবেচনায় নিয়ে করে ফেলতে হবে। তাই সত্য যে আমাদের নির্বাচন করবার মতো কিছু চ্যালেঞ্জ আছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে চ্যালেঞ্জগুলো তাদেরকে অ্যাড্রেস করতে হবে, কিন্তু বাই ডিসেম্বর ফেব্রুয়ারি আমরা বোধ করছি এটা একটা নির্বাচন করবার জন্য ন্যূনতম পরিবেশ আমরা পৌঁছে যাব সেখানে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং পিআর পদ্ধতি কতটা উপযুক্ত বাংলাদেশের জন্য? আমাদের পজিশন হচ্ছে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আসলে চাই না। আমরা নীতিগতভাবে মনে করছি যে রাষ্ট্র হিসেবে আমরা একটা সংসদই কার্যকর করতে পারি নাই গত 53 বছর। সেখানে সংসদ 2টা হইলে এখানে জটিলতা বাড়বে। এখানে নির্বাচন পদ্ধতি কি পদ্ধতিতে এটা সংসদ সদস্যরা এখানে আসবেন দ্বিকক্ষে, এবং কাজের এখতিয়ার এই বিষয়ে কমিশনে আমাদের দেখলাম যে ফারাক, মানে পার্থক্য আছে। যে প্রসেসে বিএনপি পার্টিকুলারলি যেটা বলছে সেটা করলে আসলে দ্বিকক্ষ করবার আসলে কোনো লাভ হবে না। এটা একটা সংরক্ষিত আসনের এক্সটেনশন হবে আর কি। তো সেই জায়গাতে আমরা নীতিগতভাবে দ্বিকক্ষের পক্ষে কখনোই ছিলাম না, যদিও আমরা বলেছি যে এখানে জাতীয় ঐক্যের স্বার্থে আমরা ছাড় দিতে প্রস্তুত, কিন্তু সেখানে নির্বাচন পদ্ধতিটা ভোটের পিয়ারে হইতে হবে এবং তার কাজের এখতিয়ারটা সাফিসিয়েন্টলি পাওয়ারফুল হইতে হবে, যেন একটা জেনুইন জবাবদিহিতা এখানে তৈরি হয়। আর হচ্ছে পিয়ার সিস্টেমের আমরা পক্ষে, আমরা যেহেতু একটা সিঙ্গেল সংসদের পক্ষে কথা বলেছি,
করেছি যে একটা কক্ষে একটা মিশ্র পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। 300 আসন আছে আমাদের বিদ্যমান সংসদে 200 আসনে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হইতে পারে, আর 100 আসনে হচ্ছে পিআর নির্বাচনটা হইতে পারে। তাহলে যেটা হচ্ছে যে কারণ একটা নতুন পদ্ধতি সাডেনলি শতভাগ পরিবর্তন করে ফেললে দেশের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে আমরা গ্র্যাজুয়াল প্রসেসে এটাতে যাওয়া দরকার। তাহলে যেটা হবে যে 200 আসনে আগের পদ্ধতিতে নির্বাচন হইল, আর নির্বাচন কমিশন সবার সাথে আলাপ করে 100 আসনে পিআর দিলে সকল পক্ষের দাবি দেওয়া অ্যাকোমোডেট করার সুযোগ আছে। সংবিধান সংস্কার এবং নতুন সংবিধান কথা কতটুকু সম্ভব? সংবিধান সংস্কার, পরিবর্তন বা নতুন সংবিধান প্রণয়ন করা একটা স্বাধীন দেশের জন্য খুবই জরুরি। পুরাতন সংবিধানটা আসলে অকার্যকর হয়ে গেছে, শুরু থেকেই বেশ অকার্যকর ছিল। এইটা শেখ মুজিবের একটা পারিবারিক রাজত্বকে সামনে রেখেই সংবিধানটা তৈরি করা হয়েছে। 53 বছর, স্বাধীনতার 53 বছর পরে এসে কেন সংবিধান সংস্কার বা নতুন করে প্রণয়নের প্রশ্নটা আসতেছে বারবার? এটা আসতেছে কারণ হচ্ছে যে সংবিধানটা ফাংশনাল হয়নি, কার্যকর হয়নি, সংবিধানটা সবাইকে নিয়ে করা হয়নি। সংবিধানে এমন এমন জিনিস আছে যেগুলো আসলে আওয়ামী লীগের দলীয় জিনিস, যেটা জাতির সবাইকে রিপ্রেজেন্ট করে না। যেমন দেখবেন, এক্সাম্পল দেই যে আওয়ামী লীগের সময় সংবিধানে ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টার কথা বলা আছে, তার ভিতরে দেখবেন বাঙালি জাতীয়তাবাদ একটা আছে। এখন বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন, এই বাংলাদেশ রাষ্ট্রে যারা অবাঙালি তাদের ব্যাপারে কি হবে? আপনি বললেন যে আমার রাষ্ট্র পরিচালনা মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, তাহলে পাহাড়ি জনগোষ্ঠীর কি হবে? উর্দুভাষীদের কি হবে? সাঁওতাল, হরিজন, এই যে আমার 14, 15, 17টা উপজাতি আছে, তাদের কি হবে? সবাই তো বাঙালিরা। তাহলে আপনি কি এমন একটা রাষ্ট্র করতে চান যেখানে অবাঙালিরা সেকেন্ড ক্লাস নাগরিক হবেন? তাহলে তো এইটা তো আমাদের মুক্তিযুদ্ধের লড়াইতে এটা বলে দেওয়া ছিল না। তো সেই জন্য আমরা ফিল করছি যে আমাদের রাষ্ট্রের মূলনীতি এবং গঠন প্রক্রিয়াতে যেই ধারাগুলো ঢুকানো হয়েছে, দেখবেন এক জায়গায় লেখা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমাজতন্ত্র লেখা আছে। এখন আবার আপনি গণতন্ত্রও রাখছেন। এখন গণতন্ত্র আর সমাজতন্ত্র তো একটার সাথে একটা যায় না। গণতন্ত্র বলছে যে একটা উদারবাদী পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থাকবে, সমাজতন্ত্র বলছে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। তাহলে আপনি সংবিধানের ভিতরে এই ধরনের পারস্পরিক সাংঘর্ষিক বাস্তবতাগুলো রেখেছেন, যে কারণে কি যেটা হয়েছে যে রাষ্ট্র একটা ক্যাওটিক রিয়েলিটিতে পড়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে আমাদের এই সংবিধানটা নতুন করে ড্রাফট করা দরকার। এটা পুরোপুরি মানে সবার হবে এইরকম একটা সংবিধান তৈরি করা দরকার। এটা সাইজে ছোট করে ফেলা দরকার, মোদ্দা কথা নীতিমালাগুলো লেখা দরকার, বাকিগুলো হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে সংসদ এটা পরিচালনার পদ্ধতি ঠিক করবে। খ্যাতির বিড়ম্বনা একটি কথা আছে, বারবার এবি পার্টির কথা আসলেই ব্যারিস্টার ফুয়াদের কথা আসে, অর্থাৎ ব্যারিস্টার ফুয়াদের খ্যাতিতে দেখা যাচ্ছে এবি পার্টি ঢাকা পড়ে যাচ্ছে। তো এই এবি পার্টি কবে ব্যারিস্টার ফুয়াদকে ছাপিয়ে সবার আগে আসবে? এটা খুবই দুঃখজনক, এবং এই জন্য হচ্ছে যে আমরা সবসময় মানে আমাদের নতুন নেতৃত্বকে বিকশিত করা, নতুন নেতৃত্বকে স্পেস করে দেওয়া, এবং সেই জায়গাটা আমাদের দলের ভিতরে আছে। এই জন্য দেখবেন যে আমরা ঐকমত্য কমিশনে গেলেও আমি সবসময় ব্রিফিং করি না, আমার অন্য কলিগ আছে, ব্যারিস্টার সানি হচ্ছে ঐকমত্য কমিশনে যান, তিনি কথা বলেন। তা আমরা চেষ্টা করছি বিভিন্ন ফোরামে যাকে যেখানে যতটুকু প্রমোট করার সুযোগ আছে তাকে সেখানে প্রমোট করা, দলটাকে সবার বানানো। কারণ এই কাল্ট অথবা ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে যাওয়াটা দেশের জন্য ক্ষতিকর, দলের জন্য ক্ষতিকর। এবং এটা অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে আমরা এটা দেখেছি যে এই রকম ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে গেলে যেটা হয়, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, দলের ভিতরে ভিন্ন মত থাকে না, একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে যায়। তাই রাষ্ট্রকে পরিবর্তন করবার জন্য তো দলের সংস্কারের মধ্য দিয়ে সেটা করতে হবে, এবং সেই জায়গায় ব্যক্তির বাইরে হচ্ছে আমরা দলকে এই জন্য গঠনতন্ত্র এবং নীতিমালার মধ্যে নিয়ে আসছি। নির্বাচনের প্রশ্ন আসছে, আপনারা জানেন যে আমরা জানুয়ারি মাসে কাউন্সিল করে সভাপতি সেক্রেটারি নির্বাচন হয়েছে। তারপরে কেউ 3 টার্মের বেশি থাকতে পারবে না, 3 বছর করে করে টার্ম 9 বছর। এর ভিতরে আবার সরকারের পজিশনে গেলে দলের পজিশন ছেড়ে দিতে হবে। এইভাবে আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের চেষ্টা করছি, কিন্তু এটা এমন একটা বাস্তবতা যে এটার আবার কিছু ন্যাচারাল বাস্তবতা আছে। যেমন আপনারা গণমাধ্যম, যদি আমি আমার অন্য একজন নেতাকে প্রমোট করতে বলি, আপনি হয়তো করবেন না, কারণ আপনি বোধ করছেন তার টিআরপি কম, তাকে ইন্টারভিউ করলে আপনার ফেসবুক ইউটিউব চলবে না। তো এইটার মানে বহুমুখী সমস্যা আছে আমাদের আর কি। তো এই জন্য আমরা বোধ করছি যে গণমাধ্যমের এখানে একটা রেসপন্সিবিলিটি আছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে ভিন্ন নেতৃত্বকে তুলে আনা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের গ্রহণযোগ্যতাকে ফুটায়া তোলা, তার মেধাকে বিকশিত করবার সুযোগ দেওয়া, সেটা করতে হবে। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ নিয়ে এবি পার্টির পরিকল্পনা কি ভাবছে বাংলাদেশ নিয়ে? বাংলাদেশটাকে আমরা রাষ্ট্র বানাইতে চাই। রাষ্ট্র বানানোর মানেটা হইল যে দেশটার দিকে তাকাইলে আয়নার মতো যেন সবাই নিজেকে দেখতে পায়,
যে হ্যাঁ এই রাষ্ট্রটা আমার। এই রাষ্ট্রটার দিকে যখন একজন সাঁওতাল, হরিজন, বেথরপল্লীর মেয়ে দেখবে, অথবা ওই চা বাগানে 200 বছর ধরে যে একই গ্রামে থাকে, বড় হয়, ও যেন বোধ করে যে না এই রাষ্ট্রটা আমার। এইটা হইল একটা কাজ আমাদের। এই জন্য আমাদের পুরো রাজনীতিটার থিম আমরা বলছি অধিকার, আমার জনগণের অধিকার, আমার 20 কোটি মানুষের অধিকার হচ্ছে এটার কেন্দ্রে। সেবা ও সমস্যা সমাধানের কথা বলছি, যে আমার নাগরিকের ভোগান্তি যে বিষয়টাতে হচ্ছে ওই বিষয়টা সমাধান করার দায়িত্ব হলো আমার। এটাই হচ্ছে এবি পার্টির সিম্পল রাজনীতি, কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথেই থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার কাছ থেকে জানার চেষ্টা করলাম আগামী বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা ভাবনা, আসন্ন নির্বাচন নিয়ে কী ভাবছে আমার বাংলাদেশ পার্টি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সামনের পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও উপস্থিত হব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।